আমাদের আজকের আলোচনামালার প্রথম পর্বের আলোচক ডক্টর সৌমিত্র বসু, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের প্রাক্তন শিশির কুমার ভাদুড়ী অধ্যাপক। তিনি বলবেন সংকট থেকে সংকট মুক্তি প্রসঙ্গ রবীন্দ্র নাটক। তার আলোচনার পূর্বে ডক্টর বসুর পরিচয় প্রদান করবেন মালদা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিপ্লব চক্রবর্তী মহাশয়। আমি ডক্টর বিপ্লব চক্রবর্তীকে ডক্টর সৌমিত্র বসুর পরিচয় প্রদান করার জন্য অনুরোধ করছি। ডক্টর সৌমিত্র বসু অধ্যাপক, নাটককার, নাট্য নির্দেশক, অভিনেতা। শিক্ষারম্ভ বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি উপাধি লাভ। গবেষণার বিষয় ছিল রবীন্দ্র নাটক। নরসিংহ দত্ত কলেজের বাংলা বিভাগ থেকে অধ্যাপক জীবনের সূচনা। পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান। কর্মজীবনের সমাপ্তি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে শিশির কুমার ভাদুড়ী অধ্যাপক হিসেবে। বিশিষ্ট নাট্য নির্দেশক শম্ভু মিত্রের সুযোগ্য শিষ্য সৌমিত্রবাবু ছাত্রাবস্থা থেকে প্রায় 2 দশক যাপন করেছেন বহুরূপী নাট্য দলের সঙ্গে। তারপর দীর্ঘদিন যুক্ত ছিলেন সন্দর্ভ নাট্য দলের সঙ্গে। বর্তমানে বালিগঞ্জের অন্তর্মুখ নাট্য দলের কর্ণধার। একাধারে রেডিও নাটক, টেলিভিশন, চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। অসংখ্য নাট্য বিষয়ক সমালোচনা গ্রন্থ ও নাটকের স্রষ্টা সৌমিত্রবাবুর সাম্প্রতিক প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল আমার নিজস্ব কোনো ক্রোধ নেই, মঞ্চের অপেক্ষায়, 10 রঙের মুখ, যজাতীয় শনি মঙ্গল পূর্ব নির্ধারিত 3টি পূর্ণাঙ্গ হাসির নাটকের সংকলন, রবি ঠাকুর ও আরো 4 ছোট নাটকের সংকলন, মাইকের মুখোমুখি শ্রুতি নাটকের সংকলন, বহুরূপী যাপন, ছোটদের জন্য নাটক দয়ার সাগর বিদ্যাসাগর, নাটকের 7 পাক, বিকল্প থিয়েটার বিষয়ক একটি প্রস্তাব। তবে সৌমিত্র বসুর পরিচয় উনি নিজেই। মালদা কলেজ বাংলা বিভাগের পক্ষ থেকে ওনাকে আমরা জানাই শ্রদ্ধা ও স্বাগত। ওনার আজকের বিষয় সংকট থেকে সংকট মুক্তি প্রসঙ্গ রবীন্দ্র নাটক। এখন আমাদের আজকের প্রথম পর্বের আলোচক ডক্টর সৌমিত্র বসু। ডক্টর সৌমিত্র বসুকে স্বাগত জানানোর জন্য আমাদের কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয়কে অনুরোধ করছি। স্বাগত জানিয়ে তারপর শুরু করবেন। আমরা ইতিমধ্যেই স্বাগত এবং ধন্যবাদ জানানো হয়ে গেছে। আমরা অধীর আগ্রহে আছি উনি ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য। আমি কোনো রকম সময় দেরি না করে ডক্টর সৌমিত্র বসুকে আজকের উপস্থাপনা দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি আপনার উপস্থাপনা শুরু করুন। কথা বললে এসে আপনাদের সকলকে নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আসলে এইটা একটা খুব সংকটের মুহূর্ত। সেটা সাধারণভাবেই হয়তো আমাদের বিদ্যা চর্চার ক্ষেত্রে একটা বড় সংকটের মুহূর্ত, আর আমার ক্ষেত্রেও একটা বড় সংকটের মুহূর্ত। তার কারণ আমি এই রকম করে সেমিনার করায় একেবারে অভ্যস্ত হতে পারিনি এখনো পর্যন্ত। ফলে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ ছিন্ন হয়ে যাবে।
আশা করি সেটা শেষ পর্যন্ত ছিন্ন হবে না, আমার আশঙ্কাটা ভুল বলে প্রমাণিত হবে। আমি ভূমিকা না করে সোজাসুজি আমার কথায় চলে আসি। তার কারণ একটাই, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে অন্য অনেকের মতনই আমার ধারণা, সেই বিষয়টা একটা বিস্তৃত বাগানের মতন, এবং বলা হয়েছে যে আপনি কোন ফুলটাকে তুলে নেবেন, কোন গাছটার থেকে আপনি ফল পাড়বেন, সেটা আপনার ব্যাপার। মানে আমি যদি এইটা ভাবি যে পৃথিবীর সমস্ত সাহিত্য বা পৃথিবীর সমস্ত শিল্প বা পৃথিবীর সমস্ত রকমের প্রকাশ, মানুষ যে কোনো ভাবে নিজেকে প্রকাশ করে, তা আসলে একটা সংকট, সেই সংকটটাকে মোচনের চেষ্টা করে মানুষ। একেবারে প্রথম শিশু যখন কথা বলা শুরু করে সেই জায়গা থেকে যদি ধরি, এবং মৃত্যুর আগের মুহূর্তে সে যখন বাঁচবার চেষ্টা করে আওয়াজ করে, সেই পর্যন্ত আসলে একটা সংকট থেকে বেরিয়ে যাবার চেষ্টা। সেই সংকটটা কখনো এরম হতে পারে যে সেই সংকট থেকে সে বেরিয়ে এলো, আবার কখনো হতে পারে সেই সংকট থেকে বেরিয়ে এলো না। স্যার একটু মুখটা যদি তুলে, একটু মুখটা দেখা যাচ্ছে না, একটু ও just, আচ্ছা, হ্যাঁ, একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এই আর একটু উঠুক, মানে আচ্ছা। উপরের ছাদের অংশটা বেশি দেখা যাচ্ছে। ও এইবারে দেখো তো। হ্যাঁ ঠিক, হুম, একেবারে এক ঠিক। মিনিট। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের নাটকের মধ্যেই যদি আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখতে হয়, আমি যে রবীন্দ্রনাথের সব নাটক নিয়ে আলোচনা করতে পারবো এমনটা নয়, করা সম্ভব নয়। অজস্র নাটক লিখেছেন, মানে রবীন্দ্রনাথ তার নাটক লেখা শুরু করেছেন ধরা যাক 1878 সাল নাগাদ, প্রথম নাটকের বই বেরোয় 1881 সালে, এবং করতে করতে একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রায় নাটক লিখেছেন। 1940 সালে বোধহয় তার শেষ নাটক শ্যামা প্রকাশিত হয়েছে। কাজেই আমি সবকটা নাটক নিয়ে আলোচনা করব না, আমি কয়েকটা জায়গা ধরে একটু আলোচনা করবার চেষ্টা করি। সেটা করবার আগে আমি অন্য কতকগুলো কথা বলি। যেমন ধরা যাক যে সংকট, একটা লেখার মধ্যে যে সংকটগুলো থাকে, সেই সংকটের কয়েকটা পরত আছে বলে আমার নিজের ধারণা, সেই সংকটের কয়েকটা ভাগ আছে বলে আমার নিজের ধারণা। আপনারা তার ভেতর থেকে আরো কতগুলো ভাগ বার করতে পারবেন নিশ্চয়ই, এবং যদি বার করতে পারেন তাহলে আমার এই অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ হবে। তার মধ্যে একটা নিশ্চয়ই সময়ের সংকট, সময়ের সংকট আছে। তার সঙ্গে সঙ্গে আমি বলতে পারি ব্যক্তির সংকটের একটা জায়গা রয়েছে, এবং সেই ব্যক্তির সংকটটা যেভাবে প্রকাশ পাচ্ছে তার সঙ্গে তার শিল্পের যে শৈলী, তার একটা সংকটের জায়গা রয়েছে। এবং যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ব্যক্তি যেটাকে তৈরি করছে তার ভেতরের যে চরিত্রগুলো রয়েছে তাদের কতগুলো সংকটের জায়গা রয়েছে। অর্থাৎ আমি যখন একটা লেখা পড়ছি তখন সেই লেখার মধ্যে যে চরিত্রগুলো রয়েছে তারা নানান রকমের সংকটের মধ্যে পড়ছে, তো এবং পরে সে সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে, পারছে না, নানান রকম হচ্ছে, ট্র্যাজেডিতে হয়তো পারছে না শেষ পর্যন্ত, মিলনান্তক নাটক বা কমেডিতে শেষ পর্যন্ত সেই সংকটের থেকে বেরিয়ে আসতে পারছে, ইত্যাদি 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 ইত্যাদি। তাহলে আমি যদি দেখি সংকটকে কয়েকটা পরতে আমায় ভাগ করে নিতে হবে। তার মধ্যে প্রথম পরত যেটা আমি যেটাকে বলতে চাই সেটা হচ্ছে রচনাটার ভেতরের যে চরিত্রগুলোর যে সংকট, সেই সংকটগুলোকে আমি ধরবার চেষ্টা করতে পারি। কিন্তু এই যে রচনার ভেতরে যে চরিত্রগুলোর যে সংকট বা ঘটনার যে সংকট, ঘটনা চরিত্র একসঙ্গে মেলানো, চরিত্র ঘটনা ঘটায়, সেই ঘটনা আবার চরিত্রকে পরের ঘটনার দিকে নিয়ে যায়, এরম করেই তো একটা বৃত্ত হিসেবে চলতে থাকে। এই যে ব্যক্তির সংকট, চরিত্রের সংকট যদি বলি, এই চরিত্রের সংকটটা কিন্তু খুব হিসেব করে দেখুন, বা আপনারা সকলে জানেন, আপনারা সাহিত্যের ছাত্র, এটা আসছে কিন্তু আসলে লেখকের একটা সংকটের মনোভাব থেকে, বা লেখকের একটা কোনো বিপন্নতা থেকে, লেখকের একটা কোনো সংকট থেকে। যে কারণে আমরা যারা সাহিত্য পড়াই তারা চেষ্টা করি যে সাহিত্যটা একটা কোনো লেখা যখন আমি পড়াচ্ছি তখন সেই সঙ্গে সঙ্গে লেখকের সম্পর্কে 5টা কথা একটু বলে নেওয়া। তার মধ্যে এটা হতে পারে নিশ্চয়ই লেখক কোন সময়ের মধ্যে আছেন, আমি সেই কথাটার মধ্যে আসছি, কিন্তু লেখকের ব্যক্তিগত জীবনটা কি, তার অন্যান্য লেখাপত্র কি আছে না আছে, তার অন্যান্য কাজকর্ম কি আছে না আছে, এই সমস্তগুলোকে আমরা ধরবার চেষ্টা করি। রচনার ভেতরে চরিত্রগুলোর যে সংকট
সেই সংকটটাকে বোঝবার জন্য, তার কারণ সেই সংকটগুলোর মধ্যে লেখকের যে সংকট, তার জীবনের যে সংকট, তার জীবন যাপনের যে সংকট, তার জীবন বোধের যে সংকট, সেইগুলো প্রতিফলিত হয়। লেখকের এই যে সংকটটা, এই সংকটটা আবার কখনো কখনো, সবসময় নয়, সেটা হয়তো আমার বক্তৃতায় আমি একরকম করে প্রমাণ করবার চেষ্টা করব। সেটা হচ্ছে যে সময়ের সংকট তার উপরে অনেকখানি প্রভাব ফেলে। অর্থাৎ আমি শুনছিলাম শনিবার মুখে যে উনি গতকাল যে বিষয়টা নিয়ে বলেছেন, 4-এর দশকের বাংলা সাহিত্য বা বাংলা সাহিত্যের কোনো একটা শাখা সম্পর্কে তার সংকট এবং সংকট থেকে বেরিয়ে আসা বলেছেন। এখন সত্যি সত্যি 4-এর দশকে একটা বড় সংকটের মধ্যে পড়েছিল আমার দেশ। সেই দেশের মানুষ হিসেবে লেখকেরা 4-এর দশকের মধ্যে বড় সংকটে পড়েছিলেন। সেই সংকটের একটা প্রতিফলন তাদের লেখার মধ্যে পড়ছিল এবং সেই সংকট থেকে বেরিয়ে আসবার একটা চেষ্টা তাদের লেখাপত্রের মধ্যে ছিল। এই একটা সম্পূর্ণ বৃত্ত হতে পারে সময়ের সংকট, শিল্পীর সংকট, চরিত্রের সংকট, এবং আর একটা সংকটের কথা আমি বলবার চেষ্টা করব যদি সময় করতে পারি, সেটা হচ্ছে শৈলীর সংকট, অর্থাৎ কেমন করে আমি কথাগুলোকে প্রকাশ করব। এই কটা সংকট নিয়ে আপনারা বুঝতেই পাচ্ছেন 30-40 মিনিটের মধ্যে সম্পূর্ণ একটা আলোচনা রবীন্দ্রনাথের নাটক নিয়ে করা যাবে না। তো এই যে আর একটা সংকটের কথা আমি বলি, তার কারণ সেটা শিল্পীর দিক থেকে নয়, সেটা শিল্পটাকে যিনি গ্রহণ করছেন বা উপভোগ করছেন বা শিল্পটা যার কাছে পৌঁছচ্ছে তার দিক থেকে একটা সংকট তৈরি হয়। সেটা একরকম করে শিল্পীর দিক থেকেও একটা সংকট তৈরি হয়। কিরকম ব্যাপারটা বোঝাবার জন্য আমি বলি, একটু গোলমাল হয়ে যেতে পারে। সেটা আচ্ছা, আপনারা অপর্ণা সেনের যুগান্ত বলে একটা ছবি দেখেছেন? অনেকেই দেখেছেন নিশ্চয়ই। লক্ষ্য করে দেখবেন যে সেখানে একজন নৃত্যশিল্পী আছে। এই নৃত্যশিল্পীকে বাইরের পৃথিবীর আন্তর্জাতিক নানান রকমের সমস্যা, সংকট ইত্যাদি ইত্যাদি খুব প্রভাবিত করে। সমুদ্রের জলে তেল মিশে গিয়ে পাখি মরে যাচ্ছে, আমরা সকলেই জানি সেই ছবি, সে বিখ্যাত ছবি বা কুখ্যাত ছবি বলাই ভালো। সেই ছবিটা দেখে এই মেয়েটা একটা নাচের পরিকল্পনা করে, কিন্তু সেই নাচের পরিকল্পনাটা করতে গিয়ে যেটা জোর পড়ে সেটা হলো সুন্দর। কেমন করে একটা সুন্দর কম্পোজিশন তৈরি করা যায় যেটা লোককে, এই ঘটনাটার ভেতরের যে রাগের জায়গাটা, ক্ষোভের জায়গাটা, তীব্র বিরাগের জায়গাটা, সেইটা শিল্পী কখনো কখনো ভুলে যেতে পারেন। কখনো কখনো শিল্পীর মনে হতে পারে যে এইটাকে আমি কতটা সুন্দর করে আমার রচনার মধ্যে প্রকাশ করব। এটাও কিন্তু শৈলীর দিক থেকে যদি বলেন তাহলে এটাও কিন্তু সংকটের একটা চেহারা। কিন্তু আমি এই আলোচনার থেকে আমি একটু বেরিয়ে আসবার চেষ্টা করি, বেরিয়ে এসে আমি আমার জায়গায় ঢোকবার চেষ্টা করি। আচ্ছা, একটু তার আগে ধর্তাইটা দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে গ্রহীতার কাছে একটা লেখা কেমন করে তার একটা মানে তৈরি করে, তাই নিয়ে আমি আপনাদের দুটো গল্প বলবো, একটু বলে নিয়ে আমি রবীন্দ্রনাথে প্রবেশ করবার চেষ্টা করব। গল্পটা বলছি এই কারণে, বলবার আগে একটা কথা বলে নিই। আপনারা সাহিত্যের ছাত্র, সাহিত্যের অধ্যাপক, আপনারা সকলে জানেন যে সাহিত্য তত্ত্বের রিডার রেসপন্স বলে একটা কথা আছে, এবং আমার নিজের ধারণা এই রিডার রেসপন্সের তত্ত্বটা, অর্থাৎ একটা লেখা যখন আমার সামনে উপস্থাপিত হলো, একটা শিল্প যখন আমার সামনে উপস্থাপিত হলো, তখন সেই শিল্পটাকে আমি গ্রহণ করলাম, আমার জীবনের অভিজ্ঞতা, আমার দৃষ্টিভঙ্গি, এই সমস্ত কিছু দিয়ে আমি সেই শিল্পটাকে অনুভব করলাম, হয়তো ব্যাখ্যাও করলাম। আমি আবার মনে করিয়ে দিই, আমার জীবনের অভিজ্ঞতা আর যিনি শিল্পটা তৈরি করছেন তার জীবনের অভিজ্ঞতা, এই দুটো কিন্তু এক না হতেই পারে, হওয়ার কথাও নয়। এবারে আমি আপনাদের দুটো গল্প বলি। একটা গল্প পুরনো গল্প, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু প্রদীপ ভট্টাচার্য বলে, আপনারা অনেকেই তাকে দেখেছেন, খুব ভালো অভিনেতা, বহরমপুরে থাকে, ছবিতে অনেক অভিনয় করেছে, নাটকের ছেলে, পাগল, নাট্য পাগল বলতে যেটা বোঝায়। তো প্রদীপ বহরমপুর জেলখানার যারা কয়েদি তাদের নিয়ে নাটক করেছিল, তাসের দেশ করেছিল, রক্তকরবী করেছিল। তো আমি একবার বহরমপুরে গিয়েছিলাম, রক্তকরবী রিহার্সাল দেখতে গিয়েছিলাম। এবং মনে রাখবেন যে বহরমপুর জেলের যারা কয়েদি তারা কিন্তু একেবারেই গ্রামের লোক। আমরা যাদের খুব শিক্ষিত পরিশীলিত মানুষ টানুষ বলি, সেই রকম আপনাদের মতন লোক টোক তারা নয়। তাদের
অনেকেই খুন টুন করে এসেছে, জেলে ভর্তি হয়েছে। একটি মেয়ে যে হয়তো নন্দিনী করছে, আমার ঠিক মনে নেই, সে আঁশ বটি দিয়ে তার স্বামীর গলা কেটে দিয়েছিল। আর একজন হয়তো সে বিশু করছে, সে ডাকাতির আসামি, অনেক খুন টুন করেছে। এইরকম সব লোকজন, তারা রক্তকরবী করছে, তার অন্য রকমের রক্তকরবী। তো অভিনয় পরে আমাকে প্রদীপ বলল যে তুই জিজ্ঞেস কর ওদের, যদি কিছু জিজ্ঞেস করবার থাকে। তা আমি তো বললাম, আচ্ছা আপনারা নাটকটা বুঝতে পারছেন? তারা খুব সমস্যারে বললো, হ্যাঁ বুঝতে পারছি। তাই বললাম, কি বুঝলেন বলুন তো, রক্তকরবী নাটক কি বুঝলেন? তারা বললো, কেন এই তো আমরা, আমাদের বিচার হলো, বিচারের পর একটা সময় জজ রায় দিল, তারপরে আমাদের একটা ওই পুলিশের গাড়িতে তুললো, সেই গাড়িতে ওই তারের যে জানলা সেইটা দিয়ে আমরা দেখলাম যে আমাদের আত্মীয় স্বজনরা সব দূরে চলে গেল, মানে গাড়িটা স্টার্ট নিয়ে বেরিয়ে গেল। তারপর থেকে এখানে আছি এবং এটাই আমাদের যক্ষপুরী। শুধু তাই নয়, প্রদীপকে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিল, প্রদীপের মুখে আমি শুনেছি গল্পটা, যে আচ্ছা বাবা, ওরা বাবা বলতো প্রদীপকে, আচ্ছা বাবা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লোকটা রক্তকরবী লিখেছে, এ কি কখনো জেল খেটেছে? প্রদীপ খুব হতভম্ব হয়ে বললো, কেন এরকম কথা মনে হলো কেন? বললো যে না, মানে যদি জেল না খাটে তাহলে এই আমাদের জেলখানার কষ্ট এত ভালো করে বুঝলো কি করে? আপনি কোন রবীন্দ্রনাথ সম্পর্কিত, রবীন্দ্র নাটক সম্পর্কিত গবেষণা গ্রন্থে রবীন্দ্র নাটকের রক্তকরবীর এই ব্যাখ্যা দেখেছেন কখনো? এই ব্যাখ্যাটাকে আপনি উড়িয়ে দিতে পারবেন? পারবেন না তো। খুব সম্প্রতি আমি একটা খবরের কাগজের রোববারের পাতায় একটা লেখা পড়লাম। সেই সংখ্যাটা ছিল, খবরের কাগজের সেই যে সংখ্যাটা, সেটা হচ্ছে সুন্দরবন নিয়ে। তো সেখানে একজন লিখছেন, আমার তার নামটা মনে পড়ছে না, তিনি লিখছেন যে সুন্দরবনের ভেতরে কোথাও মুক্তধারা নাটকটা পড়া হয়েছে এবং সেখানকার মানুষজন যারা এই নাটকটা শুনছেন তারা বলছেন যে হ্যাঁ, এটা তো আমাদের গল্প, আমরা তো শিবতরাইয়ের লোক, আর এই কলকাতা শহরে যারা থাকে তারা তো হচ্ছে উত্তরকূটের লোক। আমাদের বাঁধটা কিছুতেই ঠিক করা হয় না, বারবার ভেঙে যায়, বারবার জল ঢুকে যায়, বারবার। বাঁধের সূত্র ধরে ভেবে দেখুন, মুক্তধারার সঙ্গে সুন্দরবনের যে বারবার বাঁধ ভেঙে যায় যে কোনো ঝড়ে, বন্যায়, তার পেছনের গল্পটা কি আপনিও জানেন, আমিও জানি, তাই নিয়ে আমি কোনো কথা বলছি না। অথচ এই বাঁধ নিয়ে আমার খুব লোভ হচ্ছে। রবীন্দ্রনাথের একটা কথা আমি আপনাদের একটু শোনাই। মুক্তধারা লিখবার আগে 1900 যেসব ভাবনা থেকে রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকটা লিখেছিলেন, 1916 সালে রবীন্দ্রনাথ জাপানে গিয়ে যে বক্তৃতাগুলো দেন ন্যাশনালিজমের বিরুদ্ধে, তার একটা বই আছে, ন্যাশনালিজম বলে একটা বই আছে, সেই বইয়ের একটা প্রবন্ধ, জাতীয়তাবাদ ব্যাপারটা কত খারাপ সেইটাকে বোঝাবার জন্য। তো সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে পশ্চিমের জাতীয়তাবাদ সম্পর্কে বলছেন, therefore the western nation acts like a dam, বাঁধ, to check the free flow of western civilization. This civilization is the civilization of power, therefore it is exclusive. It is naturally unwilling to open its sources of power to those whom it has selected for its purposes of exploitation. তাহলে মুক্তধারার বাঁধ যে কোনো বাঁধই হতে পারে, সেটা কেবলমাত্র শিবতরাই উত্তরকূটের বাঁধ নয়, সেটা পাশ্চাত্যের যে সভ্যতা সেইটাকে বাঁধ দিয়ে রেখে দেওয়া হচ্ছে জাতীয়তাবাদ দিয়ে, এরকম একটা কথাও বলছেন রবীন্দ্রনাথ। আর সুন্দরবনের মানুষ এই বাঁধটাকে তাদের মতন করে ব্যাখ্যা করছেন। আমি এই কথাগুলো বললাম যে সময়, শিল্পী এবং সেই শিল্প যে ব্যক্তির কাছে যাচ্ছে, সেই ব্যক্তির এই সংকটগুলো একসঙ্গে মিলে যায়, একসঙ্গে জড়ো হয়ে যায়, একসঙ্গে তাদের মধ্যে একটা ঘোট পাকিয়ে যায় যাকে বলতে পারি। এবং এইখানে আমরা শৈলী সম্পর্কে একটা দুটো কথা বলবো।
রবীন্দ্রনাথের একেবারে কম বয়সের যে নাটকগুলো, সেই নাটকগুলোর সম্পর্কে আমরা শুরু করি বলা। কিন্তু সেই সময় একটু মাথায় রাখতে হবে যে একেবারে প্রথম পর্বে তিনি যে নাটকগুলো লিখছেন, সেই নাটকগুলোর মধ্যে কিন্তু সময়ের সংকট সেইভাবে নেই। একটা আপনি খুব জোর করে হয়তো একরকম করে একটা মানে বার করতে পারেন, সেটা হলো যে একটা পরিবার, সেই পরিবারের বাবা হচ্ছেন মহর্ষি, মায়ের সঙ্গে তেমন কোনো যোগাযোগ হয় না, কাজের লোকেদের কাছে মানুষ, দাদারা সব খুব বড় বড় লোকজন, খুব নামকরা লোকজন, এবং ছেলেটি লেখাপড়ায় ভালো নয়, স্কুলের লেখাপড়ায় ভালো নয়। তা সেক্ষেত্রে এই ছেলেটির যে সংকট, সেটা একরকম করে তো একটা সামাজিক সংকট বটেই, তার সঙ্গে সহজ একটা ছেলেবেলা তৈরি করবার মতন মানুষজন সে বাড়িতে পায় না, তার ফলে তার ভেতরে কতগুলো সংকট তৈরি হয়। সেই সংকট নিয়ে আলোচনা আমি করব না, কিন্তু আমি যে জায়গাটা বলবার চেষ্টা করব সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তার যে কম বয়সের লেখাগুলো, কম বয়সের সমস্ত লেখাই নাটকের মধ্যেই, নাটকের আলোচনার মধ্যেই আমি নিজেকে বেশি করে আটকে রাখবো, সেই জন্য শুধু নাটকের কথা বলছি। আপনারা খেয়াল করে দেখবেন যে রবীন্দ্রনাথের কম বয়সের নাটক, ধরুন রুদ্রচন্দ্র, একটা লোক সে নিজেকে একটা জঙ্গলের মধ্যে, পাহাড় গুহা এই সমস্ত জঙ্গলের মধ্যে নিজেকে আটকে রাখে, এবং সে মনে মনে একটা প্রতিশোধ নেবার ইচ্ছে নিয়ে ছুরি শানাচ্ছে। শেষ পর্যন্ত সে প্রতিশোধটা নিতে পারে না, আমি গল্পটা বলছি না, আমি মূল ভাববস্তুটা বলছি। শেষ পর্যন্ত সে প্রতিশোধটা নিতে পারে না, কিন্তু তার কোথাও একটা ভালোবাসা এসে তার ভেতরে একটা পরিবর্তন ঘটিয়ে দেয়। রুদ্রচন্দ্রের তুলনায় আপনাদের অনেকেরই খুব পরিচিত লেখা হচ্ছে বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভায় একজন দস্যু, সে জঙ্গলের মধ্যে থাকে, সে হিংস্র, হিংসা। এইবার তার সামনে একটি মেয়ে আসে, এই মেয়েটা তার ভেতরে একটা ভালোবাসা জাগিয়ে তোলে, একটা ক্রৌঞ্চবধের ঘটনা ঘটে, একটা মৃত্যুর ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে। লোকটা বাল্মীকি পাল্টে যায়, ভালোবাসা এসে তাকে পাল্টে দেয়। ভালোবাসা এসে অনুতপ্ত করে তোলে কালমৃগয়ার যে দশরথ, রাজা দশরথ, তাকে ভালোবাসা পাল্টে দেয়। অথবা আমি যদি বলি যে প্রকৃতির প্রতিশোধ, সেখানে একজন সন্ন্যাসী, সে সমস্ত স্নেহবন্ধন, মায়াবন্ধনকে পরিত্যাগ করে সে একটা গুহার মধ্যে থাকে, সেইখানে তার জীবনে একটি বালিকা আসে, এবং সেই বালিকা এসে তার ভেতরের যে শক্ত কঠিন জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে মানুষ, তাকে পাল্টে দেয়। তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন কি, এই সব কটা নাটকে রবীন্দ্রনাথ একজন পুরুষকে রাখছেন, যে পুরুষ খুব কঠোর, যে পুরুষ স্বাভাবিক জীবনযাপনের থেকে নিজেকে আলাদা করে রেখে দিয়েছে, এবং সেই আলাদা হয়ে থাকা যে পুরুষটি, সে খুব নিষ্ঠুর হতে চাইছে, সে খুব নিষ্ঠুর, সে কোনো কোমলতা টমলতাকে পছন্দ করছে না, কোমলতা টমলতাকে পরিহার করছে জীবন থেকে। তার জীবনে একটি মেয়ে আসে, সেই মেয়েটি ভালোবাসা দিয়ে তাকে পাল্টে দেয়, এবং পাল্টে দেওয়াটাতেই তার সংকট মুক্তি। এটা রবীন্দ্রনাথ মনে করছেন তার সংকট মুক্তি। সে যে ভালোবাসাহীন একটা জীবনযাপন করছিল, এই ভালোবাসাহীন জীবনযাপনটা হলো তার সংকটের মধ্যে থাকা। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ এই ছকটা তৈরি করছেন, তার নাটকের এই যে ছকটা তৈরি করছেন, এই ছকটা রবীন্দ্রনাথ পরবর্তীকালেও বহুদিন বহন করে নিয়ে যাবেন, আমি সে কথা বাদ দিচ্ছি। কিন্তু আমি আপনাদের একটা লেখার কথা একটু বিশেষ করে বলবো, একটা কবিতার বইয়ের কথা। সে বইটার নাম হচ্ছে প্রভাত সঙ্গীত। আপনারা সকলে জানেন তার নাম। প্রভাত সঙ্গীত যদি বইটা খোলেন,
তার উৎসর্গপত্রটা দেখবেন, সেখানে লেখা রয়েছে শ্রীমতী ইন্দিরা দেবী প্রাণাধিকাশু। যদি একেবারে প্রথম সংস্করণের প্রভাত সঙ্গীতটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে এইটুকুই না, সেখানে একটা বড় কবিতা ছিল। সেই কবিতার মধ্যে এইরকম কতগুলো লাইন আছে, আমি হুবহু লাইনগুলো বলছি না, অনেকটা বলতে পারবো, সবটা বলতে পারবো না। আমি যেন দাঁড়িয়ে আছি মস্ত বাবলা গাছের মতো, আমার সারা গায়ে কাঁটা, কেউ আমার কাছে আসে না, কিন্তু যদি আমার সেই বাবলা গাছে একটি ফুল এসে ফোটে, তাহলে কাঁটা জন্ম ভুলে গিয়ে তাই দেখে হরষে ভাসি। এবং এই কবিতাটা শেষ করছেন মোটামুটি এইরকম একটা কথা বলে যে ঝোঁকের মাথায় বলে ফেললাম কত কি যে, কথাগুলো লাগছে যেন চোখের জলে ভিজে ভিজে। কথাগুলো লাগছে যেন চোখের জলে ভিজে ভিজে। এটা নিছক উৎসর্গপত্র নয়, এটা নিছক একটা কবিতা নয়, এর মধ্যে কোথাও নিজের কথা বলা আছে, সেই জন্যই তো চোখের জলে ভিজে ভিজে। তাহলে নিজেকে রবীন্দ্রনাথ একটা কাঁটা গাছের সঙ্গে তুলনা করছেন, বাবলা গাছ, এবং সেইখানে একটা ফুল যদি এসে ফোটে তাহলে তিনি ধন্য হয়ে যান, কাঁটা জন্ম ভুলে গিয়ে হরষে ভাসতে পারেন। আমি প্রসঙ্গত আপনাদের একটু মনে করিয়ে দিই, বহু 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 বছর পরে 1882 সালে প্রভাত সঙ্গীত প্রকাশিত হয়েছিল, আর 1923-24-25 লিখছেন রক্তকরবী। সেই রক্তকরবীতে নন্দিনী বলে, আমার মনে হলো যে ও যেন একটা প্রকাণ্ড বট গাছ আর আমি যেন একটা ছোট্ট পাখি, ওর ডালে এসে যদি দোল খেয়ে যাই তাহলে ওর মজ্জার ভেতর পর্যন্ত খুশি হয়ে ওঠে। রাজা হচ্ছেন প্রকাণ্ড একটা বট গাছ আর নন্দিনী একটা ছোট্ট পাখি। কোথাও প্রভাত সঙ্গীতের এই যে উপমা, তার সঙ্গে একটা মিল পাওয়া যাচ্ছে না? তাহলে এইটা একটা সংকট, যে সংকটে একটা কম বয়সী ছেলে, ধরা যাক 1882 যখন, তখন তার বয়স 20, 21, 22 বছরের মতো, সেই সময় সে নিজেকে সমাজ বিচ্ছিন্ন, জীবন বিচ্ছিন্ন, ভালোবাসাহীন একটা মানুষ, শুকনো একটা মানুষ হিসেবে কল্পনা করছে, এবং কল্পনা করছে একটি মেয়ে এসে তার সমস্ত, তার ভেতরের যা কিছু ভালোবাসাহীনতা, তার ভেতরের যা কিছু শুকনো ব্যাপার, সেইগুলোকে সবগুলোকে ঢেকে দিবে। এই যে ব্যক্তিগত সংকট, এই ব্যক্তিগত সংকটটাকে তিনি কেমন করে প্রকাশ করছেন? সেখানে কখনো আনছেন একটা গুহা, জঙ্গল, সেখানে একজন লোক, সে ছুরি সানাচ্ছে, অর্থাৎ তার ব্যক্তিগত জীবনটাকে প্রকাশ করছেন না, কিন্তু তার ব্যক্তিগত আমি কিরকম করে বেঁচে আছি, বেঁচে সেই কথাটা না, তার একটা ছদ্মরূপ তৈরি হচ্ছে এর ভেতরে, তার একটা বাহানা তৈরি হচ্ছে, একটা অন্য গল্প তৈরি হচ্ছে। সেটা কখনো জঙ্গলের মধ্যে বাল্মীকি, কখনো তপবনের মধ্যে দশরথ ঢুকে পড়েছে, কখনো আবার একটা গুহার মধ্যে সন্ন্যাসী। আমি যদি বলি কখনো একটা মন্দিরের মধ্যে রঘুপতি, সেখানেও তো একই ছক, আরো পরিণত চেহারা নিয়েছে, আরো খানিকটা পাল্টে গেছে, আরো খানিকটা অন্য অন্য সব ব্যাপার যোগ হয়েছে, কিন্তু সংকটের চেহারাটা ওই রকম, খুব ব্যক্তিগত একটা সংকট। কিন্তু এই যে ব্যক্তিগত সংকট, এই সংকটটাকে প্রকাশ করা যাবে কি করে? তাহলে শৈলীর প্রশ্ন আসে একটা। শৈলী ব্যাপারটা কি? যখন একজন ঠিক করেন, রবীন্দ্রনাথের মতন একজন লোক যিনি নানান ধরনের লেখা লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, উপন্যাস লিখতে পারেন, গল্প লিখতে পারেন, নাটক লিখতে পারেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার মাথায় একটা কোনো আইডিয়া এলো,
এই আইডিয়াটাকে তিনি কোন সংরূপের মধ্যে দিয়ে প্রকাশ করবেন, এইটা প্রথম নির্বাচন। দ্বিতীয় নির্বাচন হলো এই যে সংরূপের মধ্যে দিয়ে প্রকাশ করছেন সেই প্রকাশের ধরনটা কিরকম হবে। আমি ঠিক করলাম যে না, নাটকের মধ্যে দিয়ে এটাকে প্রকাশ করব। যে মুহূর্তে আমি এটা ঠিক করলাম সেই মুহূর্তে আমার সামনে নাটকের অনেকগুলো যে ধরন, সেই ধরনগুলো পর কম্পিউটারে যেরকম ইয়েগুলো খুলে যায় সেরকম খুলে যাচ্ছে। তার মধ্যে থেকে আমি কোনটা বাছবো? তো এই যে আমি কোনটাকে, কোন বিষয়টাকে ঠিক করব, আমি কোন সংরূপটাকে ঠিক করব, এইটা যখন আমি ভাবছি তখন যেমন আমার মনে হচ্ছে যে আমি যদি নাটকের মধ্যে দিয়ে এই কথাগুলো বলি তাহলে আমি ঠিক ঠিক আমার মনের কথাগুলো বলতে পারবো। এইটা একটা বিবেচনা হতে পারে, আরো নানান রকম বিবেচনা হতে পারে। আমি যদি নাটকের মধ্যে দিয়ে বলি তাহলে এটা মঞ্চে অভিনীত হবে। আমি কবিতায় বললে বেশি লোক জানতে পারবে না, নাটকের মধ্যে দিয়ে বললে বেশি লোক জানতে পারবে, এরকম একটা বিবেচনাও হতে পারে। আমি এইটা পারি, আমি নাটকটা লিখতে পারি না, আমি কবিতাটা লিখতে পারি, তাহলে আমি কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করবো, নানান রকম বিবেচনা হতে পারে। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথ নাটকের মধ্যে দিয়ে এটা করলেন, তার কিন্তু রঙ্গালয়ে অভিনয় করাবার কোনো দায় ছিল না সেই বয়সে। রবীন্দ্রনাথের সামনে নাটকের যে শৈলীগুলো ছিল, এই শৈলীগুলো কোনটাকে তিনি গ্রহণ করবেন, তার মনে হচ্ছে যে না, এর কোনোটাকে গ্রহণ করেই আমি আমার ভেতরকার যে কথাগুলো বলতে পারবো না। তাহলে এর ভেতরকার কথাগুলো বলবার জন্য আমি যে শৈলীটাকে ব্যবহার করছি সেটা এইরকম, সেটা প্রথাগত অন্য যেসব শৈলীগুলো আছে। তাহলে এটাও একটা শৈলীর সংকট। আমি কোন শৈলীটাকে বেছে নেব, আমি কোন প্রকাশ ভঙ্গিটাকে বেছে নেব, আমি কোন জনটাকে সেইটাকে বেছে নেব, এইটা হচ্ছে আমার বিবেচনার আর একটা ধরন হতে পারে। একটা জিনিস মাথায় রাখুন, রবীন্দ্রনাথ যখন, আমরা প্রকৃতির প্রতিশোধ পর্যন্ত একটা কথা বললাম, তখনও পর্যন্ত রবীন্দ্রনাথ একেবারেই কম বয়সী। দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাটক লেখেন, সেই নাটকের লেখার ক্ষেত্রে কখনো কখনো গান লিখে সাহায্য করেন। আপনারা জানেন জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ গানটা লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, ইত্যাদি ইত্যাদি। এইবার আস্তে আস্তে রবীন্দ্রনাথ একটু বয়স বাড়ছে, পরিণত হচ্ছেন, এবং সেই নবীন সেনের কথায়, নবীন সেন আমার জীবনে লিখেছিলেন, তার পেছনের গল্প আছে, সেই গল্পটা বলছি না, যে ঠাকুর বাড়ির কাঁচা আম রবীন্দ্রনাথকে দেখে হিন্দু মেলায় রবীন্দ্রনাথ কবিতা পড়ছেন, দেখে আমার মনে হয়েছিল সেই রবীন্দ্রনাথ আর নেই। 1888 সাল যদি ধরি, তখন রবীন্দ্রনাথের বয়স 27 বছর। 27 বছরের একজন যুবক, তিনি নাটক লিখতে এসেছেন। তখন কিন্তু তিনি একজন সামাজিক মানুষ, তার মতামত চাইছে, তিনি নানান জায়গায় গুরুত্বপূর্ণ সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে প্রবন্ধ লিখছেন। এইখানে তিনি, তার সামনে কতগুলো সংকটের জায়গা তৈরি হচ্ছে, এবং সেটাকে আমি বলবো রাজনৈতিক সংকট। আমি দুটো নাটকের কথা বলবো, সব নাটকের কথা বলছি না। এই পর্বে 3টে নাটক আছে, মায়ার খেলাকে আমি বাদ দিচ্ছি, রাজা ও রানী আর বিসর্জন। এই দুটো নাটকের মধ্যেই কিন্তু রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তার একটা সংকটের জায়গা কোথাও তৈরি হচ্ছে। রাজা ও রানীতে কি আছে? একজন মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে। একজন রাজা, তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসেন, সবসময় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বসে থাকেন, খুব প্রাকৃত ভাষায় বললাম। কিন্তু তার রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে, রাষ্ট্র পরিচালনার একটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকাটা তো তাকে পালন করতে হবে। এই নিয়ে একটা সংঘাতের জায়গা রাজা ও রানী নাটকের মধ্যে রয়েছে। নাটকটা নিয়ে আমি কোনো কথা বলছি না, এইটা একটা ধরন। আমি শুধু একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দেব। এই রাজা ও রানী নাটকের কাহিনীটা নিয়ে বহুদিন পরে রবীন্দ্রনাথ আর একটা নাটক লেখেন। সেই নাটকটার নাম তপতী। সেই নাটকটা
প্রবল রকম রাজনৈতিক নাটক, প্রবল রকম। মানে আজকে 2020 সালে এই নাটকটা করলে আপনার প্রেক্ষাগৃহে ঝামেলা হয়ে যেতে পারে, এতটাই হয়তো যারা ঝামেলা করে তারা বুঝবে না। সেখানে এই রাজা ও রানীর যে রাজা বিক্রমদেব, সেখানেও সেই নাম বিক্রমদেব, তিনি একেবারে একজন ফ্যাসিস্ট শাসক, একেবারে ফ্যাসিস্ট শাসক। তো যাই হোক, এই এই জায়গায় রবীন্দ্রনাথ রাজা ও রানী নিয়ে পৌঁছবেন, এটা আমি মাথায় রাখতে বললাম। কিন্তু তাহলে একজন শাসক কেমন হবেন? একজন শাসক এইরকম করে কেবলমাত্র তার ব্যক্তিগত জীবনটাকে ধরে থাকবেন না। বিসর্জনে এসে কিন্তু সমস্যাটার আর একটা বড়, কি বলবো, স্তর খুলে গেল। সেই স্তরটা কি? সেটা হলো গণতন্ত্র বনাম ব্যক্তি মানুষ। সত্যি সত্যি এটা কিন্তু খুব বড় রকমের একটা সংকটের জায়গা। এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত এটা একটা বড় সংকটের জায়গা। রাজা তাকে দেবী বালিকার মূর্তি ধরে বলে গিয়েছেন, জীবরক্ত সহে না আমার, সেই জন্য বলি বন্ধ। প্রজারা ভয়ঙ্কর ক্ষিপ্ত, শবরীমালা মন্দিরে যেরকম হয়েছিল আপনারা জানেন। সভাসদেরা ক্ষিপ্ত, অন্তঃপুরের রানী ক্ষিপ্ত। অর্থাৎ আপনি যদি গণতন্ত্রের জায়গা থেকে ব্যাপারটাকে দেখেন, তাহলে কিন্তু রাজা যে কথাটা বলছেন সেইটা বেশিরভাগ মানুষ মানছেন না, মানতে চাইছেন না। কিন্তু রাজা বলছেন না, বলি বন্ধ করতে হবে। তিনি একরকম করে একটা প্রত্যাদেশ পেয়েছেন। প্রত্যাদেশের কথা ছেড়ে দিন, আমি যেটা বলতে চাইছি আপনাকে বা আপনাদের, সেটা হচ্ছে যে সত্যি সত্যি একজন কি নিজের ইচ্ছেটা এইরকম করে চাপিয়ে দিতে পারেন? এর মধ্যে কি কোথাও একটা স্বৈরতন্ত্র জেগে ওঠে না? এর উত্তর আমার জানা নেই। কিন্তু একজন মানুষ, তার ব্যক্তিগত একটা আদর্শ আছে, সেই আদর্শের জায়গা থেকে তিনি অনেক মানুষ, বহু মানুষ, সব মানুষ যে কথাগুলো বলছে সেই কথাগুলোর বিপক্ষে একা দাঁড়াতে পারেন। আমি জানি না আপনারা ফেসবুক দেখেন কিনা। ফেসবুক যাদের দেখার অভ্যেস আছে তারা জানেন যে কোনো না কোনো সময়ে যাকে আমরা সাম্প্রদায়িকতা বলে ঘৃণার চোখে দেখি, সেই তার সমর্থন করে বহু 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 মানুষ পোস্ট করেন। বহু মানুষ মনে করেন যে এই সাম্প্রদায়িকতার যে চেহারাটা, সেই চেহারাটাকে উচিত, এটা সমর্থন করেন তারা। এই বহু মানুষের দলে একজন ব্যক্তি মানুষ তো না যেতে পারেন। তার তো মনে হতে পারে যে না, আমি এইভাবে মানুষের সঙ্গে মানুষের যে বিভেদ তার ধর্মের কারণে, এইটা আমি করতে পারবো না, এটা আমি করব না। যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। ঘরে বাইরেতে সন্দীপ এবং তার চালাচামুন্ডারা অনেকে মিলে বলেছিল যে না, বিলিতি কাপড় বর্জন করতে হবে। বলবার সুযোগ পেয়ে গেছি, আশা করি মাঝপথে কেটে কুটে দেবেন না কেউ। কিন্তু এই যে এখন একটা কথা হচ্ছে না, যে চীনের জিনিসপত্র সব বর্জন করতে হবে, আমি কি রবীন্দ্রনাথের যেটা বক্তব্য ছিল, আমি কি বিকল্প একটা ব্যবস্থা রেখে দিয়েছি? বিকল্প ব্যবস্থা যদি থাকে তাহলে করা যাক। তো আমি এইটাই বলছি যে বারবার কিরকম ফিরে ফিরে আসে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো। তা এই যে যাকে বলতে পারি যে রবীন্দ্রনাথ এইরকম করে একজন ব্যক্তি মানুষ যার সিদ্ধান্ত নেবার অধিকার আছে, তিনি শুধুই কি অনেক মানুষের কথা শুনে অনেক মানুষের মতেই মত দেবেন, নাকি তার নিজের অন্তর যেটাকে বলে, তার নিজের ধর্ম যেটাকে বলে, ধর্ম আমি বড় অর্থে ব্যবহার করছি, আপনারা বুঝতেই পারছেন, সেইটাকে মেনে নেবেন? এইটা হলো রবীন্দ্রনাথের একটা ভাবনার জায়গা, খুব বড় সংকটের জায়গা। এবং সেই খুব বড় সংকটের জায়গাটা বিসর্জন নাটকের মধ্যে প্রকাশিত হচ্ছে। এই সংকট থেকে উত্তীর্ণ হবার রবীন্দ্রনাথ একরকম করে একটা সমাধান বার করেছেন।
সেই সমাধানটা সব ক্ষেত্রে সম্ভব কিনা আমি তা বলতে পারবো না, সব ক্ষেত্রে আজকের দিনেও হয়তো সম্ভব নয়। এটা একটা বড় সংকট, এই সংকট থেকে আমরা মুক্তি পাচ্ছি এমনটা নয়। কিন্তু অন্য আর একটা দিকে সংকট আছে। রবীন্দ্রনাথ যখন এই নাটকটা লিখছেন, ধরা যাক রাজা ও রানী, বিসর্জন, মায়ার খেলা, তার প্রথম পর্বের যে নাটকগুলোতে তিনি প্রথাগত নাটক রচনার যে ধরন সেইটাকে একেবারে মুছে দিচ্ছেন, অন্যরকম করে লিখছেন, এইখানে কিন্তু তিনি প্রথাগত নাটকের যে ধরন সেই ধরনটাকে অনুসরণ করতে চাইছেন। প্রথাগত নাটকের ধরন অর্থাৎ 5টা অঙ্ক, সংঘাত ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ব্যাপারগুলো তার নাটকের মধ্যে আসছে। যেমন আর 5টা নাটক সেই সময়কার, আপনি ভেবে দেখুন, বিসর্জনের যে স্ট্রাকচার বা রাজা ও রানীর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সঙ্গে কিন্তু এই নাটক, সেই সময়কার যে অন্য নাটক, তার খুব একটা বিরোধ নেই। কিন্তু সেই সময়, ধরা যাক আমি যদি বলি 1890 সালে, আমি যদি খুব ভুল না করি, আপনারা একটু দেখে নেবেন, মিলিয়ে নেবেন, 1890 সালে গিরিশচন্দ্র ঘোষ লিখছেন জনা, আর রবীন্দ্রনাথ লিখছেন বিসর্জন। জনায় গিরিশচন্দ্র যে কথা বলছেন সেই কথার গভীরতা, আর বিসর্জনে রবীন্দ্রনাথ যে কথা বলছেন সেই কথার গভীরতা, এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। জনায় নিশ্চয়ই গিরিশচন্দ্রের অন্তর প্রকাশিত হয়েছে, বা তার 1 বছর আগে বোধহয় প্রফুল্ল, নিশ্চয়ই তার অন্তর প্রকাশিত হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ যেভাবে একেবারে ব্যক্তিগত যে ভাবনা চিন্তার সংকটকে প্রকাশ করতে চাইছেন তার বিসর্জন নাটকের মধ্যে, অতটা তো নয়, হওয়া সম্ভব নয়। তো এই ধরনের শৈলী দিয়ে, এই ধরনের যে গঠন, তাই দিয়ে আমি এই কথাগুলো ঠিক মতো বলতে পারবো না। ফলে খেয়াল করে দেখুন, রাজা ও রানী রবীন্দ্রনাথ অনেকবার পাল্টাচ্ছেন, পাল্টাতে 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 শেষ পর্যন্ত তপতিতে এসে পড়লেন। বিসর্জন রবীন্দ্রনাথ অনেকবার পাল্টাচ্ছেন, নাম পাল্টাচ্ছেন না হয়তো, কিন্তু বিসর্জনের নাটকটাকে নানানভাবে অদল বদল এই সমস্ত করার চেষ্টা করছেন। সেই বদলগুলো সবসময় ভালো হচ্ছে আমি এ কথা বলবো না, কিন্তু একটা নাটককে অনবরত পাল্টাতে চাইছেন একজন মানুষ কেন? দুটো কারণ। 1 নম্বর হচ্ছে, নাটকে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আর 2 নম্বর হচ্ছে, যেভাবে বলা হয়েছে আমার পছন্দ হচ্ছে না, পাল্টাতে হবে, পাল্টে দেখতে হবে, এবং প্রযোজনার জন্য পাল্টাতে হবে। অনেক সময় সেটাও হয়, প্রযোজনার জন্য রবীন্দ্রনাথ নিজের নাটক খানিকটা পাল্টে দেন। এইবারে আমি পরের যে পর্ব, সেই পর্বে আসি। এই পর্বটাও ব্যক্তিগত পর্ব, ব্যক্তিগত সংকটের জায়গা থেকে লেখা, কিন্তু এর মধ্যে এই যে পর্বটা আমি বলবো 20 শতকের একেবারে, ধরা যাক 1908 থেকে 1912 এই সময়টা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়ে গেল, তারপরের এই যে পর্বটা, এই পর্বটায় রবীন্দ্রনাথ অনেকগুলো ব্যক্তিগত সংকটের জায়গা থেকে তাকে নিজের জীবনের মুখোমুখি হতে হচ্ছে, এবং হয়তো একরকম করে একটা রাষ্ট্রনৈতিক বা সামাজিক সংকটের জায়গাও রবীন্দ্রনাথের ভেতরে কোথাও আছে, তার থেকে বেরোবার একটা চেষ্টা আছে। ব্যক্তিগত সংকটটা কি আপনারা সকলেই জানেন। এটা মোটামুটি 1899 সালে বলেন্দ্রনাথ ঠাকুর, তার ভাইপো, মারা যান, থেকে 1918 সালে মাধুরীলতা, মেয়ে, এই 1 বছর 2 বছর অন্তর অন্তর একজন করে ঘনিষ্ঠ আত্মীয়, ছেলে মেয়ে, ভাইপোকে খুব ভালোবাসতেন, বলু, বাবা, স্ত্রী, এরা 1 বছর 2 বছর অন্তর অন্তর মারা যাচ্ছে। রবীন্দ্রনাথ কিন্তু অসম্ভব স্পর্শকাতর একজন মানুষ। তো কেমন করে এই যে আঘাতগুলো, এই যে মৃত্যুগুলো, জীবনের কাছ থেকে এই যে প্রাপ্তিগুলো, এগুলোকে দেখবেন একজন, কেমন করে দেখবেন? 2 রকম করে দেখা যায়।
বা হয়তো 3 রকম করে দেখা যায়। একটা রকম করে দেখা, যেমন গিরিশচন্দ্রের হয়েছিল, তার ব্যক্তিগত কষ্টের শোকের ঘটনা ঘটেছিল। গিরিশচন্দ্র ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রয় নিয়েছিলেন একটা বিশ্বাসের, ওই রকম একটা বিশ্বাসের জায়গায়। আর একটা হতে পারে আমি একেবারে উচ্ছৃঙ্খল হয়ে গেলাম, এই জীবনের কোনো মানে নেই, এইরকম একটা ভাবনা চিন্তার জায়গা থেকে আমি অবিশ্বাসের একটা জায়গায় চলে গেলাম। এই অবিশ্বাসের জায়গায় যাবার ডাক কি রবীন্দ্রনাথ শোনেননি বলে মনে করেন? 1910 সালে রাজা বলে একটি নাটক লেখেন। তার অল্প আগে, বছর 2 আগে মারা গেছেন তার প্রিয়তম পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর, বাচ্চা বয়সে। রাজা নাটকে একটা জায়গায় অনেক লোক আসে ঠাকুরদার কাছে, এসে বলে যে ঠাকুরদা রাজা নেই। আমরা যেমন করে বলি ঈশ্বর নেই, রাজা নেই। রবীন্দ্রনাথ ঈশ্বরে বিশ্বাস করতেন। রাজা কি করে থাকবে? ও রাজাকে এত বিশ্বাস করে, ওর জীবন এই হলো। ও রাজাকে এত বিশ্বাস করে, তার অবস্থা দেখে চোখের জল সামলানো যায় না, রাজা নেই। তো ঠাকুরদা বলে আমারও তো 5-5টা ছেলে মরে গেছে। ভাবুন, রবীন্দ্রনাথের ঠাকুরদা বলছে সেই সময় দাঁড়িয়ে, যে সময়ে রবীন্দ্রনাথের ছেলে মেয়ে স্ত্রী, বাবাকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, এরা সকলে মারা গেছে। সেই সময় দাঁড়িয়ে ঠাকুরদা এরা একটা কথা বলছে, আমারও তো মারা গেছে। তাহলে তুমি কেন 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 রাজাকে মানবে, কেন রাজাকে বিশ্বাস করবে কেন? রবীন্দ্রনাথ বলছেন যে যদি না করি তাহলে তো আমার রাজাও গেল, 5টা ছেলেও গেল, তার চেয়ে আমি রাজাতে বিশ্বাস করি। আপনার মনে হয় না এটা লোকটার ব্যক্তিগত সংকট? আমি যদি বিশ্বাস না করি তাহলে তো আমার যা শোক, সেই শোকগুলো হলো গেল। তাহলে কোথাও একটা আমি তাকে অন্তত পাবো, এই রকমের একটা বিশ্বাসের জায়গা আমার ভেতরে কোথাও তৈরি হয়ে যাক। এই বিশ্বাসের জায়গা থেকে আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথের এই পর্বের যে নাটকগুলো, সেই পর্বের নাটকগুলোর সঙ্গে তার গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালির যে লেখাগুলো, তার ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রায় গানগুলোর ব্যাখ্যা নাটকের মধ্যে বা নাটকের ব্যাখ্যা গানগুলোর মধ্যে এইরকম করেই হয়তো বলা যেতে পারে। তো সেইখানে রবীন্দ্রনাথের যে এই নাটক, এই বিশ্বাসের কথাটা রবীন্দ্রনাথ কিভাবে দেখাচ্ছেন? নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে, ওগো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা। রাজা নাটকের শেষে সুদর্শনা বলে তুমি সুন্দর নও প্রভু, বা ঠিক উচ্চারণ করলে হয়তো এইরকম, তুমি সুন্দর নও প্রভু। আমার মনে পড়ে, বলেনি প্রসঙ্গত, বহুরূপীর রাজা প্রযোজনায় শাওনি মিত্র করছেন সুরঙ্গমা। আমি রিহার্সাল দেখছি, সৌম্যমিত্র রিহার্সাল দেওয়াচ্ছেন, যেখানে সুরঙ্গমা সুদর্শনাকে বলে তিনি কি সুন্দর? না, লোকে যাকে সুন্দর বলে তিনি তা নন। সৌম্যমিত্র বললেন ওটা সুন্দর বলে, সুন্দর নয়। এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর নয়, সুন্দর। তো সেই সুন্দর, তুমি সুন্দর নও, তুমি অনুপম, জীবনটা অনুপম, ঈশ্বর অনুপম। তার উত্তরে রাজা বলে তোমারই মধ্যে আমার উপমা রয়েছে, মানুষের মধ্যেই উপমা রয়েছে। এইরকম করেই রবীন্দ্রনাথ বলবার চেষ্টা করছে। ডাকঘর নাটকের কথা বলি আপনাদের, সংকটের কথা। ওই যে সমীন্দ্রনাথ মারা গেছেন, সমীর মৃত্যু খুব কষ্ট দিয়েছিল ওকে, কিন্তু উনি তো কাউকে কষ্ট বুঝতে দেবেন না, উনি তো কষ্টের কোনো প্রতিক্রিয়া ঘটাবেন না। আমার কষ্ট আমার ব্যক্তিগত কষ্ট। সেই প্রমথনাথ বিশি লিখেছিলেন যে
তাকে কিছুতেই বোঝানো যাবে না যে আপনার ব্যক্তিগত কষ্টটা গোটা শান্তিনিকেতনের সবাইকার কষ্ট, একা আপনার কষ্ট নয়। উনি ওটা আমার নিজের কষ্ট, ওটার জন্য রিহার্সালে কিছু হবে না, কোনো ছেদ পড়বে না, কোনো কাজে কোনো ছেদ পড়বে না, লেখার কিস্তি দেবার ব্যাপারে কোনো ছেদ পড়বে না, এইরকম একজন মানুষ আর কি। তো ডাকঘরে একটা বাচ্চা ছেলে শেষ পর্যন্ত মারা যায়। আপনারা ভাবুন, একটা বাচ্চা ছেলে তার অসুখ করেছে এবং শেষ পর্যন্ত সে মরে গেল। এটা একটা নিষ্ঠুর গল্প না? নিষ্ঠুর গল্প তো। আমরা ডাকঘর পড়ে, এটা এলিয়েট লিখেছিলেন পোস্ট অফিসের ভূমিকায়, এটা শান্তির মনোভাব তৈরি হয় বুকের ভেতরে। ডাকঘর পড়ে আপনার কখনো নিষ্ঠুর বলে মনে হয়? মনে যে হয় না তার কারণটা হচ্ছে রবীন্দ্রনাথ এই মৃত্যুটাকে মেনে নিচ্ছে। রবীন্দ্রনাথ এই মৃত্যুটাকে কোনো উত্তরণ বলে মনে করছেন, আমি এমন কথা বলবো না, কিন্তু কোথাও একটা দুটো ব্যাপার আছে এর মধ্যে। একটা হলো যে আমি যদি এই যে মৃত্যু, তার মানে হচ্ছে একজন এসে দুহাত বাড়িয়ে আমাকে তুলে নিয়ে আমার যিনি প্রার্থিত তার কাছে নিয়ে গেলেন, এইটা একটা। দু নম্বর কথা যেটা, সেটা হচ্ছে মৃত্যুর আগে আমার সমস্ত অপূর্ণ আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল। খেয়াল করে দেখবেন, অমল যা যা চেয়েছিল, যা যা চেয়েছিল, তার রাজা তার ঘরে আসবেন, রাজকবিরাজকে পাঠিয়ে দিয়েছেন, রাজা আসবেন নিয়ে যাওয়ার জন্য, ঘরে মুড়ি মুড়কির ভোগ হবে, রাজার চিঠি আসবে, এই সমস্তটা তার জীবনে ঘটে গেল। সত্যি ঘটলো কি মিথ্যে ঘটলো সেটা নিয়ে প্রশ্ন করবেন না, অমল বিশ্বাস করলো, অমল বিশ্বাস করলো সত্যি এইটা হলো, রাজার চিঠি এলো। মোড়লের বদমাইশি সে বোঝেনি। সত্যি সত্যি রাজকবিরাজ এসে বলে যে মুড়ি মুড়কির ভোগ হবে। এমনটা হতেই পারে যে অমল তখন আস্তে আস্তে মৃত্যুর মধ্যে ডুবে যাচ্ছে, কিন্তু মৃত্যুর মধ্যে একটা প্রবল ক্ষমা আছে, মৃত্যুর মধ্যে কোথাও একটা প্রবল শান্তি আছে। এই সংকট মোচনের এই রকমের একটা মানে, এই রকমের একটা তাৎপর্য রবীন্দ্রনাথ তৈরি করে নিচ্ছেন তার নাটকগুলোর মধ্যে। আমি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, সংক্ষেপে আর একটা পর্বের কথা একটু বলে নিয়ে শেষ করবো, অনেক বেশি সময় নেওয়া হয়ে গেছে। সেটা হলো মুক্তধারা আর রক্তকরবী। মুক্তধারা রক্তকরবীর কথাটা বলতেই হবে এই কারণে যে এই মুক্তধারা রক্তকরবীতে রবীন্দ্রনাথ তার যে ব্যক্তিগত সংকটের জায়গা থেকে বেরিয়ে এসে একটা বড় সংকটের চেহারাকে ধরছেন, যেটাকে বলতে পারি আন্তর্জাতিক রাজনীতির সংকট। মুক্তধারায় ধরছেন তিনি যাকে বলতে পারি ন্যাশনালিজমের সংকটকে, জাতীয়তাবাদের সংকটকে, যে জাতীয়তাবাদ রবীন্দ্রনাথ পছন্দ করতেন না, যে জাতীয়তাবাদ উত্তরকূট হয়ে শিবতরাইকে চেপে রেখে দেবার চেষ্টা করে, সেই জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলছেন, সেটা একটা আন্তর্জাতিক সংকট। আর দু নম্বর হচ্ছে রক্তকরবী, যে রক্তকরবী নাটকের মধ্যে এই যে পুঁজিবাদ, সেটা কেমন করে মানুষকে শোষণ করছে, কত দিক থেকে শোষণ করছে, তার একটা অসম্ভব আধুনিক চেহারা রবীন্দ্রনাথের এই নাটকের মধ্যে প্রকাশ পাচ্ছে। এগুলোর থেকে বেরোনো যাবে কি করে, এই সংকট মুক্তিটা কেমন করে হবে, আমি খুব সংক্ষেপে বলি। মুক্তধারা নাটকে এই সংকট মুক্তির একটা চেহারা আত্মবিসর্জনে, প্রায় জয়সিংহের মতন বিসর্জন নাটকে। এই আত্মবিসর্জনটা আসে ভালোবাসা থেকে। আপনাদের মনে পড়বে সঞ্জয়ের সঙ্গে অভিজিতের সেই কথা, যেখানে অভিজিৎ বলে যে আমার বুক কান্নায় ভরে আছে, আমি কঠিনতার অভিমান রাখিনি, আমার ভালোবাসা আমার ভেতরে আছে, সেই ভালোবাসা আছে বলেই আমি সহ্য করতে পারি না ওই দানবটাকে। এই ভালোবাসার কারণে সে তার নিজের প্রাণ বিসর্জন দেয়। আর রক্তকরবীতে
একেবারে রবীন্দ্রনাথের কম বয়সের নাটকের যে ব্যক্তিগত সংকটের মধ্যে আটকে থাকা মানুষগুলো, সেই বাল্মীকি, সেই সন্ন্যাসী, তাদের মতন করেই রাজা আটকে আছে একটা জায়গায়। ভালোবাসা এসে তাকে মুক্ত করে দেয়। সত্যি সত্যি একটা মেয়ে ওরকম করে মুক্ত করতে পারেনি না। নন্দিনী মেয়ে, একই সঙ্গে সে আসলে অনেক মেয়ের নারীত্ব বলতে যেটা বোঝায় তার প্রকাশ, যার মধ্যে আছে ভালোবাসা, যার মধ্যে আছে এফেকশন যাকে বলি, যার মধ্যে আছে স্নেহ, দয়া, মায়া, হৃদয়ানুভূতি যাকে বলি, এই সমস্ত কিছু। একমাত্র হৃদয়ানুভূতি দিয়েই, ভালোবাসা দিয়েই এই যে আন্তর্জাতিক সংকট, দেশীয় সংকট, এই সমস্তর হাত থেকে নিস্তার পাওয়া যাবে, সংকট মুক্তি ঘটানো যাবে। রবীন্দ্রনাথ এইরকম করে ভাবছেন, হয়তো একরকম করে ভাববাদী ভাবনা, কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাবে কি না সেইটা নিয়ে অন্য আর একটা তর্ক হতে পারে। পুরোটাই বোধহয় উড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু সেই তর্কের জায়গা এখানে নয়। আমি এর মধ্যে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, আপনারা অনেকক্ষণ ধরে আমাকে সহ্য করেছেন। এবার তাহলে বিদায় নিচ্ছি, নমস্কার। আপনি আরো একটু সময় নিতে পারেন, অসুবিধা নেই। না, আমার বলা শেষ হয়ে গেছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। স্যার অত্যন্ত সুন্দরভাবে রবীন্দ্রনাথের নাটকে যে সংকট, সেই সংকট কিভাবে তার ছোটবেলার সংকট থেকে বড়বেলায় গিয়ে সেগুলো আবার নাটকে বারে বারে রূপান্তরিত হচ্ছে, সেই বিষয়গুলোকে স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এখন আমাদের সময় অল্প সময়ে আমরা দিতে পারি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন চ্যাট করে আমাদেরকে জানিয়ে দিন, আমরা তাহলে সেটা করব। আর আমরা স্যারের কাছে অনুরোধ করব, স্যার যদি আমাদের অনুষ্ঠানের যে শেষ পর্ব, সেই শেষ পর্বে স্যার যদি থাকেন অন্তত একটা নাগাদ, আমাদের শেষ পর্ব আমরা করেছি, সেখানে যদি স্যার থাকেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমি খুব থাকবার চেষ্টা করবো। আমি একটু চান টান করে তৈরি হয়নি, ফ্রেশ হয়নি, তারপর আমি একটাই তো আমি একটার মধ্যে চলে আসবার খুব চেষ্টা করবো। আচ্ছা, আরেকটা অনুরোধ আছে, একটু ডাকঘরের নাট্য সংলাপ যদি হতো আর কি। এই যে আমি না একদম মানে আমাকে আগে থেকে বলা হয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি, ফলে আমি অন্য নাটকের সংলাপ বলি। অন্য নাটক বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ, অন্য নাটকেই বলি বরং, যেটা মুখস্থ আছে আর কি। আর বিসর্জন থেকে একটা অংশ, রঘুপতির একটা অংশ, সেটা মুখস্থ আছে, সেটা খানিকটা বলবার চেষ্টা করি। একেবারে শেষে জয়সিংহ বলেছে যে শ্রাবণের শেষ রাত্রে সে রাজরক্ত এনে দেবে। রঘুপতি অপেক্ষা করে আছে জয়সিংহ কখন আসবে তার জন্য। এতদিনে আজ বুঝি জাগিয়াছে দেবী, ওই রস অহংকার নগরীর পথ দিয়া ধেয়ে চলিয়াছে তিনি রূপিণী। ওই বুঝি তোর প্রলয় সঙ্গিনীগণ দারুণ ক্ষুধায় প্রাণপণে নাড়া দেয় বিশ্ব মহাতরু। আজ মিটাইব তোর দীর্ঘ উপবাস। ভক্তের সংশয়ে ফেলি এতদিন ছিলি কোথা দেবী? তোর খড়গ তুই না তুলিলে আমরা কি পারি? আজ কি আনন্দ তোর চণ্ডী মূর্তি দেখে, সাহসে ভরেছে চিত্ত, সংশয়ে গিয়েছে হতমান, নত শির উঠেছে নূতন তেজে। ওই পদধ্বনি শোনা যায়, ওই আসে তোর পূজা। জয় মহাদেবী। জয়সিংহ রাজরক্ত আনিয়াছি, ছাড়ো মোরে, নিজে আমি করি নিবেদন। রাজরক্ত চাই তোর দয়াময়ী, জগৎ পালিনী মাতা, নহিলে কিছুতে তোর মিটিবে না তৃষা। আমি রাজপুত, পূর্ব পিতামহ ছিল রাজা, এখনো রাজত্ব করে মোর মাতামহ বংশ। এই রক্ত দিব, এই যেন শেষ রক্ত হয় মাতা। এই রক্তে শেষ মিটে যেন অনন্ত পিপাসা তোর রক্ত তৃষা তোরা।
এই থাক। খুব ভালো লাগলো স্যার।